সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর একটি ক্লাস অনুষ্ঠিত হবে। সেই ক্লাসে সাথে থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা জানি যে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি অধ্যায় নবম অধ্যায় রয়েছে। তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ আমাদের নেক্সট সেগমেন্টে কিন্তু আমরা চলে এসেছি, আমাদের সিলেবাসের দ্বিতীয় স্টেজে কিন্তু আমরা চলে এসেছি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের কি করতে হবে, শেষ করে দিতে হবে। তারই সাথে ধারাবাহিকতা রেখে আমি একটা নতুন চ্যাপ্টার, সেটি হচ্ছে চ্যাপ্টার 9 আর্থিক বিবরণী তৈরিকরণ বা আর্থিক বিবরণী সমূহ কি কি এবং সেগুলো কিভাবে প্রস্তুত করতে হয়, এগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে একটু সংক্ষেপে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তো দেখো, আমরা জানি যে অ্যাকাউন্টিং এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। এছাড়াও আমরা জানি যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা, আর অন্যান্য তথ্য ব্যবস্থার ন্যায় হিসাব বিজ্ঞান যেহেতু একটি তথ্য ব্যবস্থা, তাই এটারও কিন্তু একটি আউটপুট রয়েছে। অর্থাৎ আমরা জানি যে অ্যাকাউন্টিং এর ইনপুট হলো লেনদেন, আর সেই লেনদেনগুলো সবার সামনে তুলে ধরতে পারি আমরা এই আর্থিক বিবরণীর মাধ্যমে, বা অর্থাৎ বিভিন্ন ধরনের আর্থিক বিবরণী রয়েছে। সেই সমস্ত বিবরণীগুলোর মাধ্যমে আমরা সকলের সামনে হিসাব তথ্য বা হিসাব বিজ্ঞানের যাবতীয় বিষয়গুলো সবার সামনে তুলে ধরতে পারি। তাই আর্থিক বিবরণীকে আমরা অ্যাকাউন্টিং এর আউটপুট বলে থাকি। তো এই আর্থিক বিবরণীর এই নবম চ্যাপ্টারে আমরা দেখো আমাদের আজকের শিখন ফলটা সেটা হচ্ছে যে আর্থিক বিবরণী সমূহ তোমরা বলতে পারবে। অর্থাৎ আর্থিক বিবরণী বলতে কিন্তু আমরা কোনো একটি বিবরণীকে বুঝে থাকি না। অ্যাকচুয়ালি আর্থিক বিবরণী বলতে বিভিন্ন প্রকারের আর্থিক বিবরণী রয়েছে, সেই সবগুলোর সমষ্টি হচ্ছে আমাদের আর্থিক বিবরণী। ঠিক আছে, এই আর্থিক বিবরণীর একটা অন্যতম একটা বিবরণী, বা আমরা জানি যে বিজনেসের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। সেই মুনাফা ক্যালকুলেশন করার জন্য যেই স্টেটমেন্ট বা বিবরণীটা, সেটি হলো বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণী নিয়ে আমরা কিন্তু আজকে বিস্তারিত ব্যাখ্যা করব। এই বিশদ আয় বিবরণীকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি, একটা এক ধাপ বিশিষ্ট এবং আরেকটি হলো বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। সেগুলো প্রস্তুত করার আমরা আজকে চেষ্টা করব। এবং আমি এক ধাপ করি আর বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী যেটাই করি না কেন, আমাদের অবশ্যই নিট বিক্রয়, নিট ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, এগুলো কিন্তু আমাদের নির্ণয় করতে হয়। সো সেগুলো কিভাবে নির্ণয় করে, অনেকগুলো প্রসেস আছে কিংবা অনেকগুলো স্টেপস এখানে ফলো করতে হয়, অনেক কিছু এখানে প্লাস মাইনাস করতে হয়। সেই বিষয়টা নিয়ে আমি একটি ক্লাস নেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আজকের পাঠে চলে যাই। তাহলে প্রথম আমাদের যে শিক্ষণফল সেটি হচ্ছে আর্থিক বিবরণী সমূহ। ঠিক আছে, অর্থাৎ মনে রাখবে যে আমি আগে বলেছি অ্যাকাউন্টিং এর আউটপুট হলো আর্থিক বিবরণী, আর আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1 বা IAS 1 অনুযায়ী সেখানে আমাদের মেইনলি 5টি আর্থিক বিবরণীর কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে বিশদ আয় বিবরণী, দ্বিতীয়টি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, এরপরে আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং টিকা সমূহ। তাহলে আমরা একে একে এগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখা আছে বিশদ আয় বিবরণী। তো আমরা এই কথা শুনে বুঝতে পারছি যে আয় বিবরণী মানে এখানে আয় থাকবে নিশ্চিতভাবে, কিন্তু আয় কি সরাসরি আমরা পাবো? অবশ্যই পাবো না। অর্থাৎ একটি নির্দিষ্ট হিসাবকালের আয় থেকে ব্যয়গুলোকে মাইনাস করার পরে আমরা যেটি পাই সেটি হলো আমাদের, যদি আয় বেশি হয় তাহলে লাভ হয়ে থাকে, আর যদি আয় কম হয়ে থাকে এবং ব্যয় বেশি হয় তাহলে আমরা জানি যে ক্ষতি হয়ে থাকে। সো একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালের আর্থিকভাবে প্রতিষ্ঠানটি লাভজনক কিংবা ক্ষতিজনক এটা নির্ণয় করার জন্য, বা অর্থাৎ প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য আমরা যে বিবরণীটা প্রস্তুত করে থাকি সেটিকে আমরা আয় বিবরণী বলে থাকি। কিন্তু আধুনিক ভাষায় এই আয় বিবরণীটা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট হয়ে গেছে। অর্থাৎ আয় বিবরণী এখন শুধু আয় বিবরণী না, এটা বিশদ আয় বিবরণী। অর্থাৎ আমার যে ক্ষেত্র থেকে আয়গুলো আসবে প্রত্যেকটা ক্ষেত্রকে আমার এখানে কনসিডার করে, প্রত্যেকটা ক্ষেত্রকে বিবেচনা করে আমার একটা কম্প্রিহেন্সিভ বা একটা সমন্বিত বা একটা বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়। আমরা জানি একটি প্রতিষ্ঠানের যেমন প্রত্যক্ষ আয় থাকে, আবার প্রত্যক্ষ খরচ থাকে, একইভাবে পরোক্ষ আয় থাকে, আবার কি থাকে, পরোক্ষ কিছু ব্যয় থাকে, কিছু পরিচালন আয় থাকে, কিছু অপরিচালন আয় থাকে,
কিছু পরিচালন ব্যয় থাকে, কিছু অপরিচালন ব্যয় থাকে। এই সমস্ত প্রকারের আয় ব্যয়গুলোকে আমরা যখন একটা বিবরণীর মাধ্যমে, একটা আয় বিবরণীর মাধ্যমে তুলে ধরবো, তখনই সেটাকে আমরা বিশদ আয় বিবরণী বলে থাকি। মনে রাখবে, আমরা এখানে দেখো আমাদের স্লাইডে আছে যে এই বিশদ আয় বিবরণীটা কিন্তু একটা নির্দিষ্ট হিসাবকালের লাভ ক্ষতি তৈরি করে থাকে, ঠিক আছে। এবং এই বিশদ আয় বিবরণীতে কেবলমাত্র মুনাফা জাতীয় আয় ব্যয় যায়, অন্য কোনো মূলধন জাতীয় আয় ব্যয় কিন্তু আমাদের বিশদ আয় বিবরণীতে যায় না। আর একটু আগে আমি বলেছি, যদি আমার ব্যয় অপেক্ষা আয় বেশি হয় তাহলে আমাদের মুনাফা হবে প্রতিষ্ঠানের, আর যদি প্রতিষ্ঠানের আয় অপেক্ষা ব্যয়টা বেশি হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানের কি হবে? ক্ষতি হবে। আর এই বিশদ আয় বিবরণীকে আমরা একটু আগে বলেছি যে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, অর্থাৎ আমরা দুটো ভাবে এটা তৈরি করতে পারি। একটি হলো এক ধাপ বিশিষ্ট এবং আরেকটি হলো বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বিশদ আয় বিবরণী কাকে বলে, এটা কিভাবে আমরা প্রস্তুত করে থাকি, এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, আমাদের 2 নম্বর যে বিবরণী সেটি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। একটা নির্দিষ্ট হিসাবকালের, মনে রাখবে যে মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি বা পরিবর্তনের জন্য যে বিবরণীটা প্রস্তুত করা হয় সেটিকে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী বলে থাকি। তোমরা সকলেই জানো আমাদের মৌলিক হিসাব সমীকরণের যেই a = l+oe, সেই ওই তে গিয়ে, ওনার্স ইকুইটিতে গিয়ে বেশ কিছু আইটেম রয়েছে। যেমন মালিক যদি কারবারে মূলধন বা যে কোনো সম্পদ নিয়ে আসে তার ব্যক্তিগত, তাহলে সেটাকে আমরা মূলধন হিসাবে কাউন্ট করে থাকি। সেই মূলধনের সাথে যদি সে কারবার থেকে কোনো কিছু উত্তোলন করে নিয়ে চলে যায়, সেই উত্তোলনটা মূলধন থেকে বাদ দিয়ে দিতে হয়। আর কারবারের যদি কোনো মুনাফা হয় তাহলে সেই মুনাফাটা তার মূলধনের সাথে যোগ করতে হয়, যদি কোনো ক্ষতি হয় সেটা মূলধন থেকে বিয়োগ করতে হয়। সো এই মূলধনের যে হ্রাস বা বৃদ্ধি হয়, অর্থাৎ আয়ের ফলে যে মূলধন বৃদ্ধি পায় আর ব্যয়ের ফলে যে মূলধন হ্রাস পায়, এবং যদি কারবার থেকে মানে মালিক যদি কোনো কিছু উত্তোলন করে নিয়ে চলে যায়, এর ফলেও যে তার মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এছাড়া সে যদি অতিরিক্ত মূলধন নিয়ে আসে সেটার ফলেও যে তার মালিকানা বৃদ্ধি পায়, এই যে হ্রাস বা বৃদ্ধি, এটি নির্ণয় করার জন্য আমরা যে বিবরণীটা প্রস্তুত করে থাকি সেটিকে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী বলে থাকি। সো আমাদের ফার্স্ট ওয়ান ছিল বিশদ আয় বিবরণী, সেকেন্ড ওয়ানটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, এবং থার্ড ওয়ান যেটা সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। মনে রাখবে যে একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট দিনে এবং একটা নির্দিষ্ট সময়ে, আমি আবারও বলছি, একটা নির্দিষ্ট দিনে, একটি নির্দিষ্ট তারিখে কিংবা একটি নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব নিয়ে যে বিবরণীটা প্রস্তুত করে থাকি সেটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিট বা উদ্ধৃত্তপত্র আমরা বলতে পারি। সো বোঝাই যাচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণীটা আমরা একটা নির্দিষ্ট দিন, তারিখ বা সময়ে প্রস্তুত করে থাকি, এবং এই আর্থিক বিবরণীর মধ্যে অবশ্যই কি যাবে, আমাদের একটা, অর্থাৎ ওই হিসাবকালের আমাদের যে সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব যা আছে, এই সবগুলো নিয়ে আমরা কিন্তু আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করে থাকি। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার যেটি, সেটি হলো যে নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ একটা নির্দিষ্ট হিসাবকালের নগদ আন্ত এবং নগদ বহিঃপ্রবাহের হিসাব নিকাশ রাখার জন্য আমরা যে বিবরণীটা প্রস্তুত করে থাকি সেটাকে আমরা নগদ প্রবাহ বিবরণী বলে থাকি। আর আমরা জানি যে নগদ প্রবাহ হতে পারে 3টি অ্যাক্টিভিটিস থেকে। আমরা সেই নগদ প্রবাহ বিবরণী করার সময় আমরা দেখেছি যে ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোজ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লোজ ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো আমাদের এই পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ হতে পারে, আমাদের বিনিয়োগ সংক্রান্ত কাজ থেকে নগদ প্রবাহ হতে পারে, আবার আমাদের ফিন্যান্সিং বা অর্থায়ন কাজ থেকে নগদ আন্ত এবং বহিঃপ্রবাহ সবগুলোই হতে পারে। সো এই 3টি অ্যাক্টিভিটিস থেকে যে নগদ আন্ত এবং বহিঃপ্রবাহ আসে, এগুলো সমন্বয় করবার জন্য আমরা যে বিবরণীটা প্রস্তুত করে থাকি সেটাকে আমরা বলে থাকি কি, নগদ প্রবাহ বিবরণী। এরপরে ফাইনাল ওয়ান হচ্ছে টিকা সমূহ, অর্থাৎ মনে রাখবে যে অ্যাকাউন্টিং এর যে বিভিন্ন নীতি ফলো করা হয়, নীতি ফলো করে আমরা কখনো কখনো আমাদের কিছু অফ ব্যালেন্স শিট আইটেম থাকে, অর্থাৎ কিছু কিছু আইটেম যেগুলো আমাদের এই আর্থিক অন্যান্য বিবরণীতে যায় না, সেই আইটেমগুলো আমরা উদ্ধৃত্তপত্রের নিচে বা আর্থিক বিবরণীর একটা নির্দিষ্ট জায়গাতে আমরা আলাদা করে সেটা টিকা আকারে প্রকাশ করে থাকি। আমরা জানি অ্যাকাউন্টিং এর যে পূর্ণ প্রকাশ নীতি আছে, সেই পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী কিন্তু আমাদেরকে অবশ্যই প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন ধরনের বিষয় যেগুলো আমাদের ব্যালেন্স শিট বা আমাদের আর্থিক বিবরণীতে প্রকাশ করা সম্ভব হয় না, সেগুলো আমরা
এই টিকা আকারে প্রকাশ করে থাকি, যাতে আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত কোনো ধরনের পক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে। সো মনে রাখবে, এছাড়াও আরো বিভিন্ন বিবরণী কিন্তু প্রতিষ্ঠান প্রস্তুত করতে পারে, কিন্তু আমাদের মেইনলি এক মালিকানা কারবারের ক্ষেত্রে মনে রাখবে, ফার্স্ট ইয়ারে যারা পড়ছো সবাই এক মালিকানা কারবারের হিসাব করো। সো এই এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমাদের কিন্তু এই মেইনলি 5টি বিবরণী প্রস্তুত করা হয়ে থাকতে পারে বা প্রস্তুত করা যাবে। একটি হলো বিশদ আয় বিবরণী, একটি হলো মালিকানা সত্ত্ব বিবরণী, একটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, একটি নগদ প্রবাহ বিবরণী এবং আরেকটি হলো টিকা সমূহ। ওকে, আমরা দেখো আমাদের প্রথম যে আলোচ্য বিষয় আজকে সেটি হলো আমরা বিশদ আয় বিবরণীতে আমরা আজকে চলে যাব। একটু আগে আমি এটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই বিশদ আয় বিবরণীর যে এক ধাপ এবং বহু ধাপ বিশিষ্ট যে আয় বিবরণীটা রয়েছে, আমরা কিন্তু সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। খুবই সহজ জিনিস, তোমরা অনেকেই বুঝতে পারবে, কেননা আজকের ক্লাসের আগে তোমরা বেশ কয়েকটি মানে ক্লাসে মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন এগুলো কিন্তু তোমরা পড়ে এসেছো, তোমরা রেওয়ামিল প্রস্তুত করা শিখেছো। তোমরা অবশ্যই তাহলে আমরা এই বিশদ আয় বিবরণীটাও প্রস্তুত করতে পারবো। তো দেখো, আমি প্রথমেই দেখাবো যে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা কেমন হয় এবং কিভাবে এটা প্রস্তুত করা হতে পারে। তো মনে রাখবে, এক ধাপ মানেই মনে রাখবে যে সিঙ্গেল স্টেপ, একবারে অ্যাট এ গ্ল্যান্স আমি আমার আয় এবং ব্যয়গুলোকে জাস্ট সমন্বয় বা ম্যাচ করে দেব। এটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর মূল কথা। অর্থাৎ প্রতিষ্ঠানের যাবতীয় আয়গুলোকে এক সাইডে রাখবো আর যাবতীয় ব্যয়গুলোকে আর এক সাইডে রাখবো, রেখে আমার মোট আয় থেকে মোট ব্যয়টা মাইনাস করে দেব। তবে আমার যদি আয় বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি আয় কম হয়, ব্যয় বেশি হয়, তাহলে আমাদের ক্ষতি হবে। সো এইভাবে কোনো স্টেজ না করে, কোনো স্টেপ না করে আমরা যদি সরাসরি একটা নির্দিষ্ট হিসাবকালের যাবতীয় আয়, প্রত্যক্ষ পরোক্ষ, পরিচালন অপরিচালন সমস্ত প্রকার আয়কে এক সাইডে রেখে আর এক সাইডে প্রত্যক্ষ পরোক্ষ পরিচালন অপরিচালন ব্যয়গুলোকে আর এক সাইডে রেখে আমরা মোট আয় থেকে যদি মোট ব্যয়টা মাইনাস করে দেই, তাহলে আমরা একটা নিট লাভ বা নিট ক্ষতি পেয়ে যাই। এই যে সিস্টেমটা রয়েছে, এটাকে আমরা বলে থাকি কি এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। ঠিক আছে, সাধারণত এটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান যেগুলো আছে এক মালিকানা, সেখানে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে, কিন্তু বড় বড় যেগুলো প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করা হয় না, সেখানে বহু ধাপ বিশিষ্ট বা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টটা প্রস্তুত করা হয়ে থাকে। দেখো, আমি এখানে সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটি এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর একটি প্রফর্মা তুলে দিয়েছি, তোমরা অবশ্যই এটা ফলো করতে পারো, খুব সহজে বুঝে নিতে পারবে। যেখানে 3টি কলাম আছে, একটা বিবরণ, টাকা এবং টাকা। মনে রাখবে, এখানে একদিকে আয় থাকবে আর একদিকে ব্যয় থাকবে। আয় এবং ব্যয়টা, আয় থেকে ব্যয়টা মাইনাস করলে যা হবে সেটা আমাদের ফলাফল দেখিয়ে দেবে। ঠিক তারই ধারাবাহিকতায় দেখো, এখানে আয় সমূহ বলা আছে যে বিক্রয়, সেবা আয়, কমিশন আয়, লভ্যাংশ আয়, সম্পত্তি বিক্রয় হতে লাভ। এছাড়া আরো বিভিন্ন ধরনের প্রাপ্তি থাকতে পারে, যেমন ভাড়া প্রাপ্তি থাকতে পারে, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি থাকতে পারে, বার্তা প্রাপ্তি থাকে। সেই সমস্ত প্রকারের প্রাপ্তি এবং আয়গুলোকে আমরা এক সাইডে লিখবো, লিখে সেগুলো যোগ করব, যোগ করে ফাইনাল কলামে টাকাটা লিখে দেব। ঠিক আছে, এরপরে দেখো বলেছে এখান থেকে বাদ ব্যয় সমূহ। তাহলে ব্যয় সমূহ কি কি? একটা প্রতিষ্ঠানের কোন কোন ব্যয় হয় তোমরা সকলেই জানো, যেমন মজুরি, ক্রয়, পরিবহন, এই সবগুলো কিন্তু আমাদের ব্যয়। সো এই ব্যয়গুলোকে আমরা একেবারে টানা লিখবো, যেমন আমি এখানে দিয়েছি বেতন, বিজ্ঞাপন, ভাড়া, বীমা, ডাক ও তার, যাতায়াত, উপযোগ খরচ, সাপ্লাইজ খরচ, এগুলো অবশ্যই এক একটা টাকা থাকবে এখানে। আমি জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করেছি যে সমস্ত প্রকার ব্যয়গুলোকে একসাথে পরপর লিখে আমরা যোগ করে এখানে দেব। ঠিক আছে, তারপর কি বলেছে? সাপ্লাইজ খরচ, মনিহারি খরচ, অবচয় অবলোপন, মেরামত খরচ, সুদ খরচ, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি এবং অন্যান্য যদি আরো কোনো ব্যয় থেকে থাকে, অবশ্যই আছে, সেই ব্যয়গুলো আমরা এখানে সবগুলো লিখে কি করব? যোগ করব। তাহলে দেখো, আয়ের কলামে আমি সমস্ত প্রকার আয় যোগ করলে মোট আয় পাবো, এটা ফাইনাল টাকার ঘরে লিখবো। আর ব্যয়ের কলামগুলো সবগুলো যোগ করলে আমি কি পাবো? অবশ্যই একটা মোট ব্যয় পাবো। এই মোট ব্যয়টাও আমরা ফাইনাল টাকার ঘরে লিখবো। লিখে ওই আয় থেকে যদি আমি ব্যয়ের টাকাটা মাইনাস করে দিই, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয়টা যদি মাইনাস করে দিই, তাহলে আমরা নিচে দেখো আমরা কি আছে, আমাদের নিট মুনাফা আছে, সেই নিট মুনাফাটা কিন্তু আমরা পেয়ে যাব। সো এখানে কোনো ভূমিকা নেওয়ার দরকার নেই, এখানে কোনো বাড়াবাড়ি করার দরকার নেই। এক ধাপ মানেই তোমাকে অ্যাট এ গ্লান্স, এক নজরে তোমাকে একটা
আয় বিবরণী প্রস্তুত করে ফেলতে হবে, অর্থাৎ আয়গুলোকে আমরা এক সাইডে দেব আর ব্যয়গুলোকে আরেক সাইডে দেব, দিয়ে আয় থেকে ব্যয়টা মাইনাস করে দেব। যদি আয় বেশি হয় তাহলে নেট মুনাফা হবে, আর যদি আয় আমাদের কম হয়, ব্যয় বেশি হয়, তাহলে আমাদের নেট ক্ষতি হয়ে যাবে। এটি হলো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। তোমরা একটু অবশ্যই বইটা খেয়াল করবে, কেননা বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। আমি যা যা পড়াচ্ছি সবগুলো বই থেকে, এবং তোমরা অবশ্যই বইটা ফলো করো, তাহলে এর বিস্তারিতভাবে তুমি সেটা জানতে পারবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের বইগুলোতে অঙ্ক করা আছে। সাধারণত এক ধাপ বিশিষ্টর কোনো অঙ্ক পরীক্ষাতে আসে না, যদি আসে তাহলে তোমাদের এভাবে করে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা তাহলে এতক্ষণে আমরা বিশদ আয় বিবরণীর যে একটি স্টেপ, সেটি হলো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, সেটি আমরা কমপ্লিট করেছি। আমরা এখন বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এরপর থেকে ক্লাসটা ভালো মতো অ্যাটেন্টিভলি করবার চেষ্টা করবে, কেননা এরপরে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আলোচনা করা হবে। তো দেখো এখানে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী, অর্থাৎ আমার আগেরটা মানে যদি একটু খেয়াল করে দেখো, এক ধাপে আয় কেবল একটাই বের হয়েছে, সেটা হচ্ছে নিট মুনাফা একেবারে শেষে। এর মাঝখানে কিন্তু আর কোনো আমাদের কোনো ধরনের আয় বা লাভ বা মুনাফা আমরা বের করি নাই। কিন্তু আমরা যখনই বহুধাপ বিশিষ্ট আয় করব, তখন আয়ের মধ্যে আবার বিভিন্ন ভাগ হয়ে যাবে, যে আয় হলে কোনটা মোট আয়, কোনটা পরিচালন আয়, কোনটা কর পূর্ব আয়, কোনটা কর পরবর্তী আয়। এইভাবে আয়টাকে আমরা সেগ্রিগেট করে ফেলবো। সেগ্রিগেট করে ফেললে দেখো আমরা আয়টাকে বিভিন্ন ধাপে আমরা নির্ণয় করব। এই জন্য এর নাম কিন্তু বহুধাপ বিশিষ্ট আয়, এবং এটা একটা বিবরণীর মাধ্যমে আমরা প্রকাশ করছি, তাই এই বিবরণীর নামটা হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। তোমরা একটু খেয়াল করে দেখবা, খেয়াল করো যে আমরা জানি যে কোনো ধরনের প্রতিষ্ঠান, আমরা জানি দুই ধরনের প্রতিষ্ঠান, একটি তিন ধরনের প্রতিষ্ঠান, একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, একটা উৎপাদনধর্মী প্রতিষ্ঠান, আর একটাকে থাকে আমাদের সেবাধর্মী প্রতিষ্ঠান। তো যেই ধরনের প্রতিষ্ঠান হোক না কেন, প্রথমে আমাদের প্রত্যক্ষ আয়টা নিয়ে কাজ করতে হয়। যদি আমার পণ্য বিক্রয় করে আমাদের আয় হয়, সেই পণ্য বিক্রয়টা নিয়ে আমাদের এখানে প্রথমেই কাজ করতে হবে, যে নিট বিক্রয়টা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই নিট বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দেই, তাহলে আমরা পাই কি? মোট লাভ। ঠিক আছে, তাহলে কি হলো যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ হবে। খুব সহজে আমি বলে দিচ্ছি, কিন্তু নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করতে হয়, এগুলো নিয়ে কিন্তু আমরা একটু পরে অঙ্ক সমাধান করব। তোমরা জাস্ট একটু খেয়াল করো যে বিবরণীটা কিভাবে প্রস্তুত করা হচ্ছে এবং কার পর কে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে কি হলো যে নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হয় কি? মোট লাভ হয়। এই মোট লাভের সাথে যদি আমাদের প্রতিষ্ঠানের কোনো পরোক্ষ পরিচালন আয় থাকে, কোনগুলো পরোক্ষ পরিচালন আয়, এগুলো কিন্তু আমরা একটু পরে দেখে নেব। ঠিক আছে, তাহলে এই মোট লাভের সাথে পরোক্ষ পরিচালন আয়গুলো যোগ করব, আর পরিচালন খরচগুলো আমরা কি করব? বিয়োগ করে দেব। তাহলে দেখো খেয়াল করো, মোট লাভের সাথে পরোক্ষ পরিচালন আয়টা যোগ, আর পরিচালন খরচ বা পরিচালন ব্যয়টা যদি আমি মাইনাস করে দেই, তাহলে যেটা পাই সেটাকে বলা হয় পরিচালন মুনাফা। তাহলে কি হলো? আয়টাকে আমরা বিভিন্ন ধাপে ভাগ করছি। যেমন প্রথমে পেলাম মোট লাভ, এটা একটা ধাপ। এরপরে পেলাম কি আমরা? পরিচালন মুনাফা, এইটি একটি ধাপ। অর্থাৎ প্রতিষ্ঠানের আয় থেকে যা আয় হয়েছে, মোট আয় হয়েছে, সেখান থেকে পরিচালন কার্যাবলীতে যে টাকাটা ব্যয় করেছি সেটা মাইনাস করার পরে আমাদের অপারেটিং ইনকাম হয়েছে বা পরিচালন মুনাফা হয়েছে এত টাকা। আমরা কিন্তু এটা দেখেই বলে ফেলতে পারবো। এরপরে দেখো, এই পরিচালন মুনাফার সাথে কিছু প্রতিষ্ঠানের অপরিচালন আয় থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের সরাসরি প্রতিষ্ঠানের আয়ের সাথে সংযুক্ত নয়, কিন্তু আয় হয় প্রতিষ্ঠানের আয় হবে, কিন্তু সরাসরি সংযুক্ত থেকে এই আয়টা হয় না, প্রতিষ্ঠানের বাহির থেকে এই আয়টা আসতে পারে। তো এই ধরনের অপরিচালন আয়কে আমি পরিচালন মুনাফার সাথে যোগ করব। একইভাবে অপরিচালন আয় যদি হতে পারে, কিছু আমাদের অপরিচালন খরচও হবে। সেই অপরিচালন খরচগুলোকে আমরা এখান থেকে মাইনাস করে দেব। মাইনাস করলেই আমরা অবশ্যই কি পাবো? এখানে কর পূর্ব একটা নিট মুনাফা পাবো। তাহলে দেখো আমরা আরেকটি স্টেজ পেলাম মুনাফা, সেটি হচ্ছে কর পূর্ব মুনাফা।
এরপরে এই কর পূর্ব মুনাফা থেকে আমরা সরকারকে যতটুকু কর দেব, ট্যাক্স দেব, সেই ট্যাক্সটা যদি মাইনাস করে দেই তাহলে আমরা যেটা পাই সেটিকে বলবো আমরা কর পরবর্তী মুনাফা। তাহলে দেখো এখানে আমরা মুনাফার বেশ কয়েকটি স্টেজ পেয়েছি, যেমন মোট মুনাফা বা মোট লাভ পেয়েছি, তারপরে পরিচালন লাভ বা পরিচালন মুনাফা পেয়েছি, তারপরে কর পূর্ব নিট মুনাফা পেয়েছি, কর পরবর্তী নিট মুনাফা পেয়েছি। অর্থাৎ আমরা আয়কে বিভিন্ন ধাপে এটা সেগ্রিগেট করেছি, আলাদা করেছি ফর আওয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অর্গানাইজেশন। অর্থাৎ আমরা এই প্রতিষ্ঠানকে, যে কোনো প্রতিষ্ঠানকে আরো ভালোভাবে পর্যালোচনা করার জন্য, বোঝার জন্য কিন্তু আমরা এই বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীটা প্রস্তুত করে থাকি। তাহলে কি হলো, আমি যদি ইন নাটশেল বলি তাহলে এরকম যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ হয়, মোট লাভের সাথে পরোক্ষ পরিচালন আয় যেগুলো আছে সেগুলো যোগ, এবং পরিচালন খরচটা যদি মাইনাস করে দেই তাহলে হয় পরিচালন মুনাফা। আর এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়টা যোগ এবং অপরিচালন খরচটা যদি মাইনাস করে দেই তাহলে যেটা পাই সেটাকে বলি কর পূর্ব মুনাফা। এই কর পূর্ব মুনাফা থেকে আমরা যদি করটা দিয়ে দেই বা করটা মাইনাস করে দেই তাহলে যেটা হবে বা যেটা পাওয়া যাবে সেটাকে আমরা বলে থাকি কি কর পরবর্তী মুনাফা। সো এটা হচ্ছে আমাদের বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর একটি সংক্ষিপ্ত ছক। এখন মনে রাখবে যে নিট বিক্রয় অঙ্কে সরাসরি দেওয়া থাকবে না, তোমাকে অবশ্যই নিট বিক্রয়টা আলাদা করে নির্ণয় করে নিতে হবে, ঠিক আছে? এরপরে বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি অঙ্কে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে অবশ্যই তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় আলাদা করে করে নিতে হবে। এরপরে দেখো পরিচালন খরচ এবং আমাদের পরিচালন আয় যে একটা হবে এমন না, বিভিন্ন ধরনের পরিচালন আয় হতে পারে, একটু পরে আমরা দেখব। বাটা প্রাপ্তি এগুলো আছে অনেক, চালানি কারবারের মুনাফা, এগুলো আমাদের পরোক্ষ পরিচালনায়। তো এগুলো কিন্তু আমরা একটু পরে দেখবো যে কোনগুলো পরোক্ষ পরিচালনায়, একটা কিন্তু হবে না, অবশ্যই এখানে আরো কয়েকটা থাকতে পারে। সো সেইগুলোর নাম লিখে যোগ করে আমাদের কিন্তু ফাইনাল কলামে টাকাটা দেখাতে হবে। তারপরে দেখো পরিচালন খরচ কিন্তু প্রতিষ্ঠানের একটি না, পরিচালন খরচ বিভিন্ন রকম হতে পারে, যেমন বেতন, বিজ্ঞাপন, ভাড়া, তারপরে হচ্ছে আমাদের সুদ বা আমাদের হচ্ছে যে আরো যেগুলো আছে, যেমন মনে কর বাড়ি ভাড়া, অথবা আমাদের যে বিজ্ঞাপন রয়েছে বিজ্ঞাপন সেটি, কিংবা অবচয়, অবলোপন, এই সবগুলো কিন্তু আমাদের পরিচালন খরচ, ঠিক আছে? সো পরিচালন খরচ একটি না, পরিচালন খরচ অনেকগুলো, আমাদের সেগুলো লিখে লিখে এখানে যোগ করে দেখাতে হবে, ঠিক আছে? এরপরে দেখো যে এই পরিচালন মুনাফার সাথে কিছু অপরিচালন আয় আছে। সো কোনগুলো অপরিচালন আয় একটু পরে আমরা দেখব। এই অপরিচালন আয়টা পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করে দেব, সেখান থেকে আমরা অপরিচালন খরচ আছে যেগুলো সেগুলো আমরা মাইনাস করে দেব, তাহলেই কর পূর্ব নিট মুনাফা পাবো, সেখান থেকে করটা মাইনাস করলে কর পরবর্তী নিট মুনাফা পেয়ে যাবো। সো আমাদের ইম্পর্টেন্ট যে জিনিস সেটি হচ্ছে যে কিভাবে আমরা বিক্রয় নির্ণয় করব, কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব, আর কিভাবে আমরা মোট লাভ নির্ণয় করব, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আমরা আমাদের নেক্সট স্লাইডে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করেছে শিক্ষার্থীরা। দেখো খেয়াল করো যে একটি প্রতিষ্ঠানের নিট বিক্রয় আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তোমরা অবশ্যই ছকটি ভালোভাবে একটু খেয়াল করার চেষ্টা করব এবং অর্থাৎ করবা এবং মনে রাখার চেষ্টা করবা যে অ্যাকচুয়ালি এখানে আমি কি কি লিখেছি। সবগুলো জিনিস যে তোমাদের অঙ্কে থাকবে এমন না, যা যা থাকবে সেগুলোর সেইভাবে আমরা ট্রিটমেন্ট দেব, ঠিক আছে? যেমন এখানে দিয়েছি যে নিট বিক্রয় নির্ণয় করতে হলে মনে রাখবে প্রথমে আমার দরকার যেটা সেটা হচ্ছে মোট বিক্রয় নির্ণয় করা। আর মোট বিক্রয় মানেই মনে রাখবে যে সমস্ত প্রকার ধারে বিক্রয়, নগদ বিক্রয় এবং অলিখিত বিক্রয় যদি থাকে তাহলে সেগুলো সবগুলো যোগ করব, যোগ করলে আমরা কি পাবো? মোট বিক্রয় পাবো, ঠিক আছে? সো এই মোট পণ্য বিক্রয় থেকে আমরা অবশ্যই বিক্রয় ফেরত বা আন্ত ফেরত, ঠিক আছে? আমি আবারও বলছি, বিক্রয় ফেরতের আরেক নাম হলো আন্ত ফেরত। এই আন্ত ফেরত আবার লিখিত আন্ত ফেরত হতে পারে, আবার অলিখিত আন্ত ফেরত হতে পারে। সো এই সব ধরনের আন্ত ফেরতটা আমরা অবশ্যই মোট বিক্রয় থেকে মাইনাস করে দেব। তারপরে বিক্রয় বাট্টা আমরা অবশ্যই মাইনাস করে দেব। তারপরে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য বিক্রয়ের মধ্যে আছে, এটাও আমরা বিক্রয় থেকে কি করে দেব? মাইনাস করে দেব। যদি কোনো প্রতিষ্ঠানের মুনাফাবিহীন বিক্রয় থাকে তাহলে সেটাও আমরা বিক্রয় থেকে মাইনাস করে দেব। যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হয় তাহলে সেই উত্তোলনটাও কিন্তু আমরা বিক্রয় থেকে কি করে দেব? মাইনাস করে দেব, ঠিক আছে? এরপরে বলেছে কি যে আমরা এখানে কি করব, যে কোনো ভুল যদি থাকে তাহলে আমরা কি করব, সেই ভুলটা কিন্তু আমরা এখানে অবশ্যই তুলে ধরবো। সেটা যোগ হতে পারে, বিয়োগ হতে পারে। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন
এর ফলে কি হয় আমরা জানি উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ বিক্রয় বাড়ে। সো এই বিক্রয় মূল্য পণ্য উত্তোলন এটা কিন্তু আমরা বিক্রয়ের সাথে গিয়ে আবার কি করে দেব, যোগ করে দেব। এবং যদি কোনো ভুল থাকে আমাদের অঙ্কে, যদি নিচে সমন্বয়ে বলা থাকে যে এটা অন্তর্ভুক্ত হয় নাই, ওটা অন্তর্ভুক্ত হয় নাই বিক্রয়ের মধ্যে, তাহলে সেই টাকাটাও কিন্তু আমরা বিক্রয়ের সাথে গিয়ে কি করে দিব, যোগ করে দিব। তাই নিচের এই দুটো আইটেম বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এবং কোনো ভুল যদি থাকে যেটা বিক্রয়ের সাথে যোগ হওয়ার কথা, সেগুলো আমরা অবশ্যই বিক্রয়ের সাথে কি করে দিব, যোগ করে দেব। ফাইনালি যে টাকাটা থাকবে সেই টাকার উপর আমরা কি করব, বিক্রয়ের উপর ভ্যাট করব। যদি ভ্যাট আমাদের অঙ্কে চাই, সেই ভ্যাটটা নির্ণয় করে আমরা বিক্রয় থেকে মাইনাস করে দেব। মাইনাস করলে আমরা যেটা পাবো সেটিকে আমরা নিট বিক্রয় বলতে পারি। ঠিক আছে, আমি আবারও বলছি শুরু থেকে যে আমরা মোট বিক্রয় নির্ণয় করব। তাহলে মোট বিক্রয় নির্ণয় করার সূত্র হচ্ছে যে ধারে বিক্রয়, নগদে বিক্রয়, অলিখিত বিক্রয়, এবং যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হয় সেটা, আবার যদি কোনো ভুল থাকে সেটাও আমরা কি করব, বিক্রয়ের সাথে যোগ করে দেব। সেখান থেকে মাইনাস করব যদি কোনো বিক্রয় ফেরত বা আন্ত ফেরত, সেটা আবার লিখিত ফেরত কিংবা অলিখিত ফেরত থাকলে সেটাও আমরা মাইনাস করে দিব। বিক্রয় বারটা মাইনাস করব, বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেটাও মাইনাস করব, মুনাফাবিহীন বিক্রয় থাকলে সেটাও মাইনাস করব, এবং এই মাইনাস করার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর আমরা কি করব, বিক্রয়ের উপর ভ্যাট নির্ণয় করব। সো এই বিক্রয়ের উপর এই ভ্যাটটা আমরা যদি মাইনাস করে দিই বিক্রয় থেকে, তাহলে যেটা পাবো সেটিকে আমরা বলে থাকি কি, নিট বিক্রয়। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে এই প্রসেসটা অবলম্বন করে আমরা অবশ্যই একটা নিট বিক্রয় তৈরি করে নিব। এরপরে দেখো আমরা নিট ক্রয় কিভাবে তৈরি করব বা বের করে নিব। আমরা ওই একইভাবে যেমন মোট বিক্রয় নির্ণয় করেছি, একইভাবে আমরা মোট ক্রয় নির্ণয় করব। কিভাবে দেখো, যে যদি আমাদের ধারে ক্রয় থাকে, নগদে ক্রয় থাকে কিংবা কোনো অলিখিত পণ্য ক্রয় থাকে, তাহলে সবগুলো ক্রয়কে আমি যোগ করব, করলে আমার মোট ক্রয় হবে। এই মোট ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত বা বহি ফেরত, সেই ফেরতটা যদি আবার লিখিত অলিখিত থাকে সবগুলো ফেরত আমরা এখান থেকে মাইনাস করে দিব। যদি আমাদের ক্রয় বার্তা থাকে সেটাও আমরা ক্রয় থেকে মাইনাস করব। যদি প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ বা নমুনা পণ্য বিতরণ থাকে কিংবা মুনাফাবিহীন বিক্রয় থাকে কিংবা মালিক কর্তৃক পণ্য উত্তোলন থাকে, এই সবগুলো আমরা কি করে দিব, মাইনাস করে দেব। তারপরে যদি কোনো অগ্নি বিনষ্ট পণ্য থাকে সেটাও আমরা কি করব, ক্রয় থেকে মাইনাস করে দিব। দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর আমরা ভ্যাট চার্জ করব। যদি আমাদের অঙ্কে চাই, তাহলে সেই ভ্যাটটা যদি আমরা মাইনাস করে দেই, তাহলে যেটা পাই সেটাকে আমরা বলে থাকি কি, নিট ক্রয়। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা একবার নিট বিক্রয়ের কথা বলেছি, একবার নিট ক্রয়ের কথা বলেছি। আমি আবারও রিপিট করছি যে মোট ক্রয় নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই ধারে ক্রয়, নগদে ক্রয় এবং অলিখিত পণ্য ক্রয় সবগুলো যোগ করলে আমরা মোট ক্রয় পাবো। সেখান থেকে ক্রয় ফেরত বা বহি ফেরত, সেটা যদি আবার কোনো লিখিত অলিখিত থাকে সবগুলো ফেরত আমরা কি করে দিব, মাইনাস করে দিব। যদি কোনো ক্রয় বার্তা থাকে সেটাও আমরা মাইনাস করব। যদি আমাদের অঙ্কে প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ থাকে কিংবা নমুনা পণ্য বিতরণ থাকে কিংবা মুনাফাবিহীন বিক্রয় থাকে কিংবা মালিক কর্তৃক পণ্য উত্তোলন থাকে, এই সবগুলো আমরা মাইনাস করে দেব। তারপরে যদি অঙ্কে আমাদের অগ্নি বিনষ্ট পণ্য থাকে সেটাও আমরা মাইনাস করব। করার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর, আমি আবারও বলছি যে ক্রয় থেকে যাবতীয় সমন্বয়গুলো প্লাস মাইনাস করার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর কিন্তু আমরা ভ্যাটটা চার্জ করব। সো ভ্যাটটা কিন্তু নির্ণয় করব একেবারে নিট ক্রয়ের ঠিক আগ পর্যন্ত, অর্থাৎ ভ্যাটের ঠিক আগ পর্যন্ত সমস্ত প্রকার প্লাস মাইনাস করার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর আমরা ভ্যাটটা চার্জ করব। ভ্যাট চার্জ করার নিশ্চয়ই তোমরা নিয়মটা জানো। তো এই ভ্যাটটা অথবা আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু এটা দেখিয়ে দেব। তো দেখো, এই ভ্যাটটা যখন আমরা মাইনাস করে দেব একেবারে ক্রয় থেকে, তখন আমরা পেয়ে যাব কি, নিট ক্রয়। সো সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এই দুটো জিনিস বেশ ভালোভাবে একটু খেয়াল করবে যে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয় আর নিট ক্রয় আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আমি যদি আবারও রিক্যাপ করি, দেখো আস্তে আস্তে, যে নিট বিক্রয় এখানে কিন্তু খেয়াল করো বাদ দেওয়া আছে বিক্রয় বা আন্ত ফেরত, তারপরে বিক্রয় বারটা মাইনাস হবে, বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য এটা মাইনাস হবে, মুনাফাবিহীন বিক্রয় এটা মাইনাস হবে, কিন্তু বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এইটা কিন্তু মাইনাস না, এটা কিন্তু আমার অবশ্যই বিক্রয়ের সাথে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আর যদি কোনো ভুল থাকে তাহলে সেটাও কিন্তু বিক্রয়ের সাথে, যদি বেশি লিখি তাহলে মানে যদি কম লিখি, বিক্রয় যদি না লেখা হয় তাহলে সেটা বিক্রয়ের সাথে যোগ করব, বা বিক্রয়ের মধ্যে যদি অন্য কোনো কিছু অন্তর্ভুক্ত থাকে তাহলে বিক্রয় থেকে সেটা আবার কি করে দিব, মাইনাস করে দিব, করে দিয়ে লাস্টে যে অ্যামাউন্ট থাকবে সেটার উপর আমরা ভ্যাট নির্ণয় করে তারপরে আমরা নিট বিক্রয়টা নির্ণয় করব। সো আমরা এতক্ষণ নিট বিক্রয় এবং নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে দেখো,
আমরা নিট বিক্রয় করা শিখলাম, নিট ক্রয় নির্ণয় করা শিখলাম। তাহলে এখন ক্রয়কৃত বা কৃত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু শিখব। দেখো আগের স্লাইড থেকে আমরা নিট ক্রয় পাবো একটা, অর্থাৎ মোট ক্রয় থেকে ধারে ক্রয়, নগদে ক্রয়, অলিখিত ক্রয় সবগুলো যোগ করলে মোট ক্রয় হয়। মোট ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মুনাফাবিহীন ক্রয় বা বিক্রয়, এগুলো যা যা ছিল, নমুনা পণ্য বিতরণ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই সবগুলো যা যা ছিল সবগুলো যদি আমি প্লাস মাইনাস করি তাহলে আমরা ভ্যাট ট্যাট মাইনাস করে আমি নিট ক্রয় একটা পাই। এই নিট ক্রয়ের সাথে যদি আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ অর্থাৎ ক্রয়ের সাথে রিলেটেড যে আরো ডাইরেক্ট কস্ট গুলো রয়েছে, প্রত্যক্ষ খরচগুলো রয়েছে, সেই প্রত্যক্ষ খরচগুলো যদি আমরা যোগ করে থাকি তাহলেই কিন্তু আমরা ক্রয়কৃত পণ্যের ব্যয় পাই। ক্রয়কৃত পণ্যের ব্যয় মানেই যে পণ্যটা তুমি ক্রয় করেছো সেই পণ্যটার আনুষঙ্গিক ডাইরেক্ট খরচ কত, আনুষঙ্গিক প্রত্যক্ষ খরচ কত, এটা সহ পণ্যটার দাম কত, এটা হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়। তাহলে দেখো একটা পণ্য ক্রয় করতে গেলে তার সাথে কিছু প্রত্যক্ষ খরচ থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে সাধারণত এই খরচগুলো হয়, যেমন একটি পণ্য মনে করো যে তুমি সিঙ্গাপুর থেকে যদি ক্রয় করে নিয়ে আসতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে জাহাজে আনতে হবে, তাহলে সেই জাহাজ ভাড়া আছে, জাহাজের শুল্ক আছে, আমদানি করছো তুমি, আমদানি শুল্ক দিতে হয়, আবার অন্যান্য যদি কোনো সাপ্লিমেন্টারি ডিউটি থাকে সেগুলো পরিশোধ করতে হয়। তাহলে দেখা যায় যে 5 লাখ টাকাতে যন্ত্র কিনলে ওইগুলো নিয়ে আসতে দেখা গেল আরো 1 লাখ টাকা খরচ হয়ে গেল, তাহলে তোমার অ্যাকচুয়ালি পণ্যের দাম কত হলো বা ওই যন্ত্রটার দাম কত হলো, 6 লাখ টাকা। একইভাবে পণ্যের ক্ষেত্রেও কিন্তু আমাদের বেশ কিছু প্রত্যক্ষ খরচ প্রদান করতে হয়। যেমন পণ্যটা নিয়ে আসার জন্য অবশ্যই কিছু ক্রয় পরিবহন দিতে হয়, অর্থাৎ পণ্যটা নিয়ে আসতে তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, তুমি যদি বাসার বাজার করতে যাও, মেচের বাজার করতে যাও, তাহলে সেই বাজারের ব্যাগটা ক্রয় করে সেই ব্যাগটা নিয়ে আসতে হলে কিন্তু আমাদের রিক্সা করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তাহলে ওই রিক্সা ভাড়া আছে, আমাদের পরিবহন, ক্রয় পরিবহন, ওই ক্রয় পরিবহনটা কিন্তু আমরা আমাদের ক্রয়ের সাথে যোগ করে দেখাতে হবে। তারপরে দেখো যে যদি কোনো ক্রয় সংক্রান্ত কোনো আমদানি শুল্ক, আবগারি শুল্ক কিংবা কোনো মজুরি থাকে, মজুরির মধ্যে আবার যদি মজুরি বকেয়া থাকে তাহলে সেটা যোগ হয়, অগ্রিম মজুরি থাকে সেটা মজুরি থেকে বিয়োগ হয়ে যায়। যদি অন্যান্য ক্রয় শুল্ক, নগর শুল্ক, কারখানা ভাড়া, জাহাজ ভাড়া, ডক চার্জ এগুলো থাকে, এই সবগুলো প্রত্যক্ষ খরচকে যদি আমরা নিট ক্রয়ের সাথে যোগ করে দেই তাহলে যে অ্যামাউন্টটা পাই সেটাকে বলে থাকি কি আমরা ক্রয়কৃত বা কৃত পণ্যের ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয় শিখেছি, তারপরে নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম, আর ক্রয়কৃত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব, জাস্ট নিট ক্রয়ের সাথে, আমি আবার বলছি, নিট ক্রয়ের সাথে অন্যান্য যে আনুষঙ্গিক প্রত্যক্ষ খরচগুলো রয়েছে সেই খরচগুলো আমি যোগ করে দেব। তাহলে সেই খরচগুলোকে যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব, ক্রয়কৃত পণ্যের ব্যয় বা কৃত পণ্যের ব্যয়, অর্থাৎ যে পণ্যটা আমি ক্রয় করেছি সেইটার আনুষঙ্গিক খরচ আমি কি কি প্রদান করেছি, এটা কিন্তু আমাদের ক্রয়কৃত পণ্যের ব্যয়। ঠিক আছে, তাহলে যদি তুমি নিট ক্রয় আর ক্রয়কৃত পণ্যের ব্যয়টা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের নেক্সট স্টেপ সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করা। বিক্রিত পণ্যের ব্যয় মানেই মনে রাখবে যে পণ্যটা তুমি বিক্রয় করেছো, আমরা জানি যে বিক্রয়ের মধ্যে দুটো উপাদান থাকে, সবসময় মনে রাখবে, আমরা একটু বোর্ডে খেয়াল করি। হ্যাঁ, বিক্রয়ের মধ্যে দুটো উপাদান থাকে, বিক্রয় এর মধ্যে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আমরা একটু বোর্ড খেয়াল করি, বোর্ড, বিক্রিত পণ্যের ব্যয় আর এর সাথে কি যোগ করতে হয়, মুনাফাটা যোগ করে কিন্তু আমরা বিক্রয় করে থাকি। অর্থাৎ মনে রাখবে যে বিক্রয়ের মধ্যে দুটো উপাদান রয়েছে, একটি বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ যে পণ্যটা তুমি বিক্রয় করছো সেই পণ্যটার ক্রয় মূল্য কত, সেই ক্রয় মূল্য, এবং শুধু কি আমি ক্রয় মূল্যে পণ্য বিক্রি করি, অবশ্যই না, এর সাথে কি করতে হয়, কিছু মুনাফা যোগ, কিংবা যদি লস হয় তাহলে সেই লসটা মাইনাস করে দিতে হয়। আমরা ধরেই নিব যে প্রতিষ্ঠান লাভজনক বা মুনাফাজনক, তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করলে আমরা কি পাই, বিক্রয় পেতে পারি। সো যে পণ্যটা বিক্রয় করছি সেইটার ক্রয় মূল্য কত, সেটার ক্রয় খরচ কত, সেইটার খরচ কত, সেটাকে আমরা বলে থাকি কি বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে বিক্রিত পণ্যের ব্যয় একটি প্রতিষ্ঠানের কিভাবে নির্ণয় করতে হয়। তো এখানে খেয়াল করে দেখো যে প্রারম্ভিক মজুদ পণ্য, এটা বিগত বছরের যে পণ্যটা, বিগত বছরের শেষে যে পণ্যটা তোমার হাতে থেকে গেছে সেটা চলতি বছরের শুরুতে সেটা কি হয়ে যাবে, প্রারম্ভিক মজুদ পণ্য। এই প্রারম্ভিক মজুদ পণ্য নিয়েই কি তুমি শুধু কারবার পরিচালনা করতে পারো,
অবশ্যই না, তোমার কারবার অনেক বড়, তাই তোমাকে অবশ্যই পণ্য কি করতে হবে, ক্রয় করতে হবে। তাহলে এই প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয়কৃত বা কৃত পণ্যের ব্যয়টা কি করতে হবে, যোগ করতে হবে। কৃত পণ্যের ব্যয়টা আমাদের এখানে কি করতে হবে, যোগ করতে হবে। আর কৃত পণ্যের ব্যয় তোমরা কিভাবে পাও, একটু আগে শিখেছো যে নিট ক্রয়ের সাথে আমরা ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করে থাকি। নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করলে ক্রয়কৃত বা কৃত পণ্যের ব্যয় পাই। তাহলে প্রারম্ভিক মজুদের সাথে আমরা একটু স্লাইড দেখি, প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়কৃত বা কৃত পণ্যের ব্যয়টা যদি যোগ করে দেই তাহলে যেটা পায় সেটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ এটা তোমার মোট পণ্য। একটি প্রতিষ্ঠানের মোট পণ্য যেটা তুমি সর্বোচ্চ পরিমাণ বিক্রি করতে পারো সেটাই কিন্তু আমাদের বিক্রয়যোগ্য পণ্য। কেননা তুমি স্বাভাবিক সেন্সে তোমার খেয়াল করো, জাস্ট খেয়াল করো যে মনে করো এটা আমাদের কোন মাস, মার্চ মাস গিয়েছে, মার্চ মাসের শেষ তারিখ চলে এসছে, 31 তারিখ চলে আসবে। তো মার্চ মাসের শেষ তারিখে তোমার হাতে আছে মনে করো 500 টাকা, যে মার্চ মাস সারা মার্চ মাস তুমি কাজটা অর্থাৎ তোমার খরচ টরচ সব করে প্রাইভেটে সবকিছু টাকা পয়সা অন্যান্য খরচ খাওয়া দাওয়া সব মিলে সব বাদ টাদ দিয়ে তোমাকে যা টাকা দিয়েছিল বাড়ি থেকে সেখান থেকে তুমি 500 টাকা সেভ করতে পেরেছো। তাহলে এই 500 টাকা এপ্রিল মাসের শুরুতে কি হবে, তোমার প্রারম্ভিক মজুদ। ঠিক আছে, এখন এপ্রিল মাসের 1 তারিখে তোমার 500 টাকা প্রারম্ভিক মজুদ হয়েছে, কিন্তু তুমি কি 500 টাকা নিয়ে কিন্তু ওই মাসটা চলতে পারবে? অবশ্যই পারবে না। তখন তোমার বাড়ি থেকে আরো মনে করো 4000 টাকা দিয়েছে, তাহলে তোমার কাছে মোট টাকা কত হয়েছে, 4500। তার মানে তুমি ওই মাসে 4500 টাকার বেশি খরচ করতে পারবে না। পারবে যদি ও আরো অতিরিক্ত টাকা বাসা থেকে দেয়। কিন্তু ব্যবসার ক্ষেত্রে এরকম বিষয় যে তোমার হাতে যে পণ্যটা প্রথম থেকে ছিল, আগে থেকেই ছিল, সেটা তোমার প্রারম্ভিক মজুদ। এই প্রারম্ভিক মজুদের সাথে তুমি যতটুকু পণ্য ক্রয় করেছো সেটা যদি যোগ করে দাও তাহলে তোমার মোট পণ্য হয়। অর্থাৎ তুমি ওই বছরে এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের থেকে বেশি পণ্য তুমি বিক্রি করতে পারো না। সর্বোচ্চ তোমার লিমিটই হচ্ছে এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেখো, বিক্রয়যোগ্য অর্থাৎ যতটুকু পণ্য বিক্রয় করার যোগ্যতা বা ক্ষমতা বা দক্ষতা আছে এটাই কিন্তু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে মনে করো সম্পূর্ণ পণ্যকে তুমি বিক্রি করতে পারো? অবশ্যই পারো না। তোমার হাতে বছর শেষে বা মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য থেকে যায়। সো যে পণ্যটা থেকে যায় সেটাকে আমরা বলে থাকি কি, সমাপনী মজুদ পণ্য। এই সমাপনী মজুদ পণ্য অবশ্যই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস করতে হবে। কিন্তু তার আগে একটি কথা, যদি কোনো অগ্নিবিনষ্ট পণ্য থাকে সেটা আবার সমাপনী মজুদ থেকে মাইনাস করে যেই টাকাটা হবে সেইটা আমরা বিক্রয়যোগ্য পণ্য থেকে মাইনাস করব, তবে আমরা পেয়ে যাব কি, বিক্রিত পণ্যের ব্যয়। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, দেখো যে প্রারম্ভিক মজুদের সাথে যদি আমরা ক্রয়কৃত পণ্যের ব্যয় বা কৃত পণ্যের ব্যয়ের এখানে টাকার অ্যামাউন্টটা দেওয়া হয়নি, এটা যদি যোগ করে দেই তাহলে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বা মোট পণ্য। সো মোট পণ্য থেকে যেই পণ্যটা তোমার বছর শেষে বিক্রি করতে পারোনি, যে সমাপনী মজুদ আছে, সেই সমাপনী মজুদের মধ্যে যদি আবার কোনো অগ্নিবিনষ্ট পণ্য থাকে সেটা মাইনাস করার পরে যেই টাকাটা সমাপনী মজুদ পণ্য থাকবে সেটা তোমাকে বিক্রয়যোগ্য পণ্য থেকে মাইনাস করতে হবে। করলে তুমি যে অ্যামাউন্টটা পাবে সেটাকে আমরা বলে থাকি কি, বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে বিক্রিত পণ্যের ব্যয় শুরু থেকে যদি বলি তাহলে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় আসবে, ক্রয়ের সাথে আরো অন্যান্য প্রত্যক্ষ খরচ, ক্রয়কৃত পণ্যের ব্যয় হবে। ক্রয়কৃত পণ্যের ব্যয়টা যদি প্রারম্ভিক মজুদের সাথে যোগ করি তাহলে মোট পণ্য বা বিক্রয়যোগ্য পণ্য পাবো। আর এই বিক্রয়যোগ্য পণ্য থেকে আমার যদি কোনো সমাপনী মজুদ পণ্য থাকে এবং সমাপনী মজুদ পণ্যের মধ্যে যদি কোনো অগ্নিবিনষ্ট পণ্য থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে আগে সেটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে সমাপনী মজুদ পণ্যটা থাকবে এটা আমরা বিক্রয়যোগ্য পণ্য থেকে মাইনাস করে দেব। করলে যেই অ্যামাউন্টটা পেয়ে যাব সেটাকে আমরা বলতে পারি কি, বিক্রিত পণ্যের ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী, মনে রাখবে যে নিট বিক্রয় নির্ণয়, নিট ক্রয় নির্ণয়, তারপরে ক্রয়কৃত পণ্যের ব্যয় নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, এই 4টা জিনিস থেকে কিন্তু আমাদের অবশ্যই পরীক্ষাতে সিকিউতেও আসবে, এমসিকিউতে কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, কেননা আমরা যদি সঠিকভাবে বিক্রয় নির্ণয় করতে না পারি, আমরা যদি সঠিকভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে না পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে মোট লাভ নির্ণয় করতে পারবো না। কেননা আমরা জানি যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই আমাদের মোট লাভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা 4টা জিনিস ক্লিয়ার হয়ে নিলাম। একটি হলো নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে নিট ক্রয় নির্ণয় করতে হয়, কিভাবে ক্রয়কৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয়, আর কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করতে হয়। এখন আমরা দেখো সুপ্রিয় শিক্ষার্থী যে আমাদের যে শখটা ছিল এখানে খেয়াল করে দেখো,
এই আমাদের বহুধাপ বিশিষ্ট একটা আয় বিবরণী ছিল। এটার নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখেছি, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় সেটা আমরা দেখেছি। তাহলে দেখো, যদি নিট বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয় ঠিকঠাক ভাবে আমরা বের করতে পারি তাহলে অবশ্যই মোট লাভ নির্ণয় করতে পারবো ইজিলি, কেননা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভ পেয়ে যাই। এখন প্রশ্ন হচ্ছে, পরোক্ষ পরিচালনায় পরিচালন খরচ, অপরিচালনায় অপরিচালন খরচ কোনগুলো, আমরা এগুলো অ্যাট এ গ্লান্স দেখে নেব। ঠিক আছে, দেখো আমি এখানে সুন্দর করে কিছু কিছু লিখে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা অবশ্যই দেখবা। এটা এর বাইরে কিন্তু আরো বিভিন্ন ধরনের আয় ব্যয় রয়েছে, সেগুলো কিন্তু আমাদের এর মধ্যে আসতে পারে। যা যা ছাড়া পড়েছে তোমরা সেগুলো এর মধ্যে ইনক্লুড করে একটা নোট করে ফেলো। ঠিক আছে, তাহলে দেখো যে পরোক্ষ পরিচালনায় কোনগুলো, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, চালানি কারবারের মুনাফা, এগুলো সাধারণত পরোক্ষ পরিচালনায়, অর্থাৎ যেগুলো সাধারণত সরাসরি পরিচালন কার্যক্রম থেকে আসে না, পরোক্ষভাবে যেগুলো আসে, যেমন কি প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, চালানি কারবারের মুনাফা। এরপরে দেখো পরিচালন খরচ কোনগুলো, তোমরা জানো যে বেতন, বিক্রয় পরিবহন, অফিসের ভাড়া, অফিসের বিদ্যুৎ বিল, স্থায়ী সম্পদের অবচয়, মেরামত, ডাক এবং তার খরচ, বিজ্ঞাপন, মনিহারি খরচ, প্যাকিং, অনাদায়ী পাওনা। এখানে অনাদায়ী পাওনার সাথে আবার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনার সাথে অনাদায়ী পাওনার সাথে যোগ হয়, আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত এর সাথে যোগ হয়। এখান থেকে পুরাতন অনাদায়ী অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে সেটা আবার কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তারপরে দেখো বার্তা প্রদান, খেয়াল করো এখানে বার্তা প্রাপ্তি আর বার্তা প্রদান দুটো কিন্তু আলাদা জিনিস। বার্তা প্রাপ্তি পরোক্ষ পরিচালনায়, কিন্তু বার্তা প্রদান পরিচালন খরচ। ঠিক আছে, এরপরে দেখো ভ্রমণ খরচ, সাধারণ খরচ, কর, অভিকর, আপ্যায়ন খরচ, শুল্ক, রপ্তানি শুল্ক। মনে রাখবে এক্সেপ্ট এই রপ্তানি শুল্ক, সব ধরনের শুল্কই কিন্তু আমাদের প্রত্যক্ষ খরচ, কিন্তু রপ্তানি শুল্কটাই কিন্তু আমাদের বিক্রয়ের সাথে রিলেটেড, তাই এটা কিন্তু একটা বিক্রয় খরচ। ঠিক আছে, আমি আবারও বলছি, নগদ শুল্ক, শুধু শুল্ক, আমদানি শুল্ক, তারপরে ক্রয়ের উপর শুল্ক, কিংবা আরো যা যা আবগারি শুল্ক, যা যা শুল্ক আছে সবগুলো প্রত্যক্ষ খরচ হিসাবে ক্রয়ের সাথে গিয়ে যোগ হয়, কিন্তু এক্সেপ্ট এই রপ্তানি শুল্ক। মনে রাখবে এই রপ্তানি শুল্ক বিক্রয়ের সাথে রিলেটেড, তাই রপ্তানি শুল্ক এটা একটা বিক্রয় সংক্রান্ত খরচ। তারপরে বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন, অবলোপন, বীমা খরচ, কমিশন প্রদান, আরো যদি কোনো খরচ থেকে থাকে তোমরা এর সাথে অ্যাড করে নিবা। এগুলো হলো কি আমাদের পরিচালন খরচ। তাহলে আমরা পরোক্ষ পরিচালন আয় দেখলাম আর পরিচালন খরচও দেখে নিলাম। এরপরে থাকে আমাদের অপরিচালন আয়, অর্থাৎ যেগুলো আমরা কারবারে থেকে যে সমস্ত আয় হয় না, কারবারের বাহির থেকে হয়। যেমন খেয়াল করে দেখো ভাড়া প্রাপ্তি, মনে করো যে কারবারের একটা সাপোজ একটা বিল্ডিং আছে আলাদা, সেই বিল্ডিংটা আরেকজনকে ভাড়া দিয়েছে, অথবা কারবারে দেখা গেল দুটো রুম, ব্যবসা প্রতিষ্ঠানে দুটো রুম, একটা রুম অন্য আরেকজনকে ভাড়া দিয়েছে, তাহলে দেখো যে সেই ভাড়া থেকে যে টাকাটা আয় হবে সেটা কিন্তু কারবারের দৈনন্দিন কার্যাবলী থেকে যে ইনকাম হয় তার থেকে কিন্তু ভিন্ন। কেননা কারবারে দৈনন্দিন ভাবে তো কি হয়, বিক্রয় হয়, বিক্রয় করে মেইনলি আয়টা হয়। ঠিক আছে, কিন্তু ভাড়া পাচ্ছ এটা কি আমার কারবারের সাথে রিলেটেড নয়, এটা কি বাইরের পক্ষের সাথে রিলেটেড, তুমি ভাড়া দিয়ে রাখছো, ভাড়াটা পাচ্ছ। সো এটা আমাদের কি একটা অপরিচালনায়, অর্থাৎ কারবার পরিচালনা করতে গিয়ে এই আয়টা হয়নি। এটাই মূল বিষয়, যে কারবার পরিচালনা করতে গিয়ে যে আয়টা হয় সেটা হচ্ছে আমাদের পরিচালন, আর যেটা কারবার পরিচালনা করতে গিয়ে যে আয়টা হয় না সেটা হচ্ছে আমাদের কি অপরিচালন। এরপরে দেখো বিনিয়োগের সুদ, মনে করো তুমি একটা প্রতিষ্ঠানে সাপোজ যে বিনিয়োগ করে রাখছো, হ্যাঁ ঋণপত্র কিনে রাখছো, তাহলে সেই ঋণপত্রের উপর অবশ্যই কি পাবা, সুদ পাবে। তোমার কাছে এটা বিনিয়োগের সুদ, ওদের কাছে এটা কি ঋণপত্রের সুদ, কিন্তু তুমি যে বিনিয়োগের সুদটা পেলে এটা তো প্রতিষ্ঠানের বাইরে থেকে অন্য প্রতিষ্ঠান থেকে পাচ্ছ, অর্থাৎ প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালনা সংক্রান্ত কাজ থেকে এটা হচ্ছে না, এটা বাহির থেকে তুমি পাচ্ছ, অর্থাৎ তোমাদের প্রতিষ্ঠান পাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের বিনিয়োগের সুদ, এই জন্য একটা অপরিচালন আয়, যেটা পরিচালন কাজের সাথে জড়িত নয়, এটা বাহির থেকে পাওয়া যায়, তাই এটা অপরিচালন আয়। তারপরে দেখো ব্যাংক জমার সুদ, এটা কি তোমার দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম থেকে হচ্ছে, অবশ্যই না। ব্যাংকে টাকা জমা রাখছো কোটি কোটি টাকা, সেখান থেকে প্রতি মাসে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, ব্যাংক দিচ্ছে, এটা কি ব্যবসা পরিচালনা করে হচ্ছে, অবশ্যই না। সো এই আয়টা ব্যাংক থেকে হচ্ছে, তাই ব্যাংক জমার সুদ কি আমাদের অপরিচালন আয়। তারপর কি বলেছে, লভ্যাংশ প্রাপ্তি, মনে করো যে তুমি একটি কোম্পানির শেয়ার ক্রয় করে রেখেছো, সেই কোম্পানি একটা কি দিচ্ছে, লভ্যাংশ প্রদান করছে, তাহলে কি এই লভ্যাংশ প্রাপ্তিটা তো তোমার প্রতিষ্ঠানের জন্য কি, অবশ্যই এটা তোমার প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলীর সাথে রিলেটেড না, এটা বাহির থেকে তুমি পাচ্ছ। সো এটা একটা অপরিচালন আয়। তারপরে শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, এগুলো সচরাচর হয় না কিন্তু। তারপরে কি আছে, বিবিধ আয়, উপভাড়া প্রাপ্তি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তুমি একটা প্রতিষ্ঠান বা একটা
একটা ভবন ভাড়া নিয়ে আছো, কিন্তু ভবনের সবগুলো রুম তুমি ব্যবহার করছো না, তখন তুমি ভবনের একটা রুম অন্যজনকে ভাড়া দিয়ে আবার সেখান থেকে ভাড়া নিচ্ছ, এটা কিন্তু আমার উপভাড়া প্রাপ্তি, এটা আমার অপরিচালন আয়। উত্তোলনের সুদ প্রাপ্তি, প্রদত্ত ঋণের সুদ মানেই কিন্তু বিনিয়োগের সুদ, মনে রাখবে। ঋণ প্রদান করা মানেই কিন্তু বিনিয়োগ করা, আর সেখান থেকে যে সুদটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা বিনিয়োগের সুদ বলেই গণ্য করে থাকি। তাহলে এই সমস্ত জিনিস কি আমাদের অপরিচালন আয়। এরপরে দেখো অপরিচালন ব্যয় কোনগুলো, যেমন ঋণের সুদ, অর্থাৎ মনে করো তুমি বাইরের কারো কাছ থেকে প্রতিষ্ঠান ঋণ নিয়েছে, সেই ঋণের উপর যে সুদটা দেওয়া হয় সেটা অপরিচালন ব্যয়। শিক্ষানবিশ ভাতা, সেটা অপরিচালন ব্যয়। ব্যাংক যদি তোমার কাছ থেকে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা চার্জ করে নেয়, তাহলে এটাও কি আমাদের ব্যাংক চার্জ, অর্থাৎ যে ব্যয়গুলো প্রতিষ্ঠান পরিচালনার সাথে রিলেটেড নয় সেই সমস্ত ব্যয়গুলোকেই কিন্তু আমরা বলে থাকি কি অপরিচালন ব্যয়। তারপরে ব্যাংক জমাতিরিক্তের সুদ, চুরি ক্ষতি, অগ্নি বিনষ্ট ক্ষতি, তারপর স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, মূলধনের সুদ, এই সবগুলো কিন্তু আমার একটা কি অপরিচালন ব্যয়। অর্থাৎ এগুলো ব্যবসায় দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই ব্যয়গুলো সাধারণত হয় না, এগুলো হয় কি বাইরের পক্ষের কাছে হয়। সো এগুলো কি আমাদের অপরিচালন ব্যয়। সো কোনগুলো অপরিচালন আয়, কোনগুলো অপরিচালন ব্যয়, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো। দেখো আমি কিন্তু তোমাদেরকে একটা বিশদ আয় বিবরণী করার সব ধরনের আইটেমের সাথেই পরিচিত করে দিয়েছি, কিভাবে তৈরি করতে হবে সেটার একটা শখ করে দিয়েছি। তোমরা শুধু একটা অঙ্ক পেলেই সাথে সাথে কিন্তু তোমরা সেটা সমাধান করে ফেলতে পারো সুপ্রিয় শিক্ষার্থী। তো দেখো আমরা যেই সূত্রটা পড়েছি, এর একটু আগে পড়লাম যে কিভাবে নেট বিক্রয় নির্ণয় করতে হয়, কিভাবে নেট ক্রয় নির্ণয় করতে হয়, এটা নিয়ে আমরা একটা ছোট্ট একটা অঙ্ক সমাধান করব, যে কিভাবে নেট বিক্রয়, ক্রয়কৃত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, ওইখানে একটু বানান ভুল আছে, বিক্রত না বিক্রিত পণ্যের ব্যয়, এবং মোট মুনাফা নির্ণয় করো। এখানে একটা তথ্য দেওয়া আছে কিছু, সেখান থেকে তোমাকে নেট বিক্রয়, ক্রয়কৃত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং মোট মুনাফা নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী দেখো শুরুতে দেওয়া আছে বিবরণ এবং টাকা। বিবরণের ঘরে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, মাল ক্রয় করেছে বা পণ্য ক্রয় করেছে 62,500 টাকা, তারপরে মাল বিক্রয় করেছে 1,05,750 টাকা। বহি ফেরত, আন্ত ফেরত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। সো বই ফেরত মানে কি, ক্রয় ফেরত না বিক্রয় ফেরত, একটু জাস্ট থিঙ্ক করো। তারপরে আন্ত ফেরত আছে, বিক্রয় বাট্টা আছে, তারপরে কি ক্রয় বাট্টা আছে, আন্ত পরিবহন আছে, শুল্ক আছে, তারপরে কি আছে সমাপনী মজুত পণ্য আছে, আর কি আছে মুনাফাবিহীন বিক্রয় রয়েছে। তাহলে এইটা একটা অঙ্ক আমি দিয়ে দিয়েছি, এখান থেকে তোমাকে নেট বিক্রয় নির্ণয় করতে হবে, ক্রয়কৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে, আর বিক্রিত পণ্যের ব্যয় এবং মোট মুনাফাটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একে একে অঙ্কটা সমাধান করতে যাই। সো দেখো এখানে শুরুতে যেটা বলেছে সেটি হচ্ছে যে নেট বিক্রয় নির্ণয়। তাহলে 1 নাম্বার দাও, ক নেট বিক্রয় নির্ণয়। এটা সবচেয়ে একটা শক টানলে ভালো হয়, তোমরা অবশ্যই শক টানার চেষ্টা করো। দেখো বিবরণ, বিবরণ টাকা, টাকা। তাহলে নেট বিক্রয়ের জন্য আমাদের কি দরকার, আমরা জানি যে বিক্রয় থেকে বিক্রয় ফেরত, তারপরে বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়, এই সমস্ত বাদ দিলেই কিন্তু আমরা কি পেয়ে যাই, আমরা নেট বিক্রয়টা পেয়ে যেতে পারি। তো এখন দেখো আমাদের অঙ্কে কি কি বিক্রয় সংক্রান্ত তথ্য দেওয়া আছে, দেখো তো আমরা একটু দেখি। দেখো মাল বিক্রয় আছে 1,05,750, ওকে লিখে নাও যে মাল বিক্রয় 1,05,750 টাকা, ঠিক আছে। এরপর আমরা দেখব যে ফেরত আছে 2500, আর একটা ফেরত আছে আন্ত ফেরত আছে আবার কত 3500 টাকা। তাহলে কোনটা বিক্রয় ফেরত, কোনটা আমাদের ক্রয় ফেরত, এটা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে দেখো বহি ফেরত মানে কি, ফেরতটা তুমি বাইরে দিচ্ছ, ফেরত দিচ্ছ। তাহলে কখন ফেরত দেয়, যদি তুমি ক্রয় করে নিয়ে আসো কোনো পণ্য, নিয়ে আসার পর যদি দেখো যে পণ্যটা খারাপ, তখন কিন্তু তুমি ওই ক্রয়কৃত পণ্যটা বাইরের যার কাছ থেকে ক্রয় করেছিলা তার কাছে আবার ফেরত দাও, তাহলে প্রতিষ্ঠানের বাইরে চলে যাচ্ছে। সো বই ফেরত মানেই, বহি ফেরত মানেই কিন্তু ক্রয় ফেরত। বই ফেরত মানে কি, ক্রয় ফেরত, যে ক্রয় করেছিলাম নিয়ে আসছিলাম,
এখন ভালো না, এটা এখন কি করে দিব, রিটার্ন করে দিব, প্রতিষ্ঠানের বাইরে পাঠিয়ে দিচ্ছি। তাই এর নাম কি আমাদের বহি ফেরত। আর আন্ত ফেরত মানেই ফেরত এসেছে, আন্ত মানে প্রতিষ্ঠানের দিকে এসেছে, আসছে, ফেরত আসছে। তাহলে ফেরত কখন আসে, যদি তুমি বিক্রয় করো আর বিক্রিত পণ্যটা যদি খারাপ হয়ে যায়, তখন সেই পণ্যটা কি প্রতিষ্ঠানে আবার ফেরত আসে। সো এটা এই আন্ত ফেরত মানে কিন্তু আমাদের কি বিক্রয় ফেরত। তো আমরা জানি বিক্রয় থেকে আমাদের বিক্রয় ফেরতটা কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। সো বাদ কি আমাদের আন্ত ফেরত। আন্ত ফেরত কত টাকা আমাদের এখানে আছে, 3500 টাকা। তারপরে দেখো আমাদের কি আছে, আছে কি বিক্রয় বার্তা। বিক্রয় বার্তা কত টাকা আছে, বিক্রয় বার্তা 1500 টাকা। ওকে 1500। তারপরে দেখো কি আছে, ক্রয় বার্তা, ক্রয় থেকে বাদ হয় আন্ত পরিবহন। দেখো আন্ত ফেরত আর আন্ত পরিবহন কিন্তু এক জিনিস নয়। আন্ত ফেরত মানে ফেরত আসছে, কিন্তু আন্ত পরিবহন মানে ক্রয় করে নিয়ে আসতে যে পরিবহনটা দিয়েছি সেটা হচ্ছে আন্ত পরিবহন। সো আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন, এটা কিন্তু আবার বিক্রয় পরিবহন নয়, মনে রাখবে একটু। এরপরে দেখো শুল্ক, এটা একটা প্রত্যক্ষ খরচ। আন্ত পরিবহন একটা প্রত্যক্ষ খরচ। সমাপনী মজুদ পণ্য, এটা তো মজুদ পণ্য হয়ে গেল। মুনাফাবিহীন বিক্রয়, এটা বিক্রয় থেকে মাইনাস হয়ে যায়। সো মায়ের বাদ মুনাফাহীন বিক্রয়। মুনাফাহীন বিক্রয় কত আমাদের এখানে, 7750 টাকা, 7750 টাকা। সো এই কয়টা আমরা এখন যোগ করব। দেখো তাহলে এখানে হবে কত, 50, 7 আর 5 12, 12 আর 5 17, 7 হাতে রইল 1, 7 আর 8 আর 9 আর 3 12750। যদি তুমি 1,05,750 থেকে আমার এই যে আন্ত ফেরত, বিক্রয় বার্তা এবং মুনাফাবিহীন বিক্রয়, এই কয়টা যদি তুমি এখানে বাদ দিয়ে দাও, আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আমাদের নিট বিক্রয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 93,000 টাকা। সো আমাদের নিট বিক্রয় হবে কত, 93,000 টাকা। এইটা আমাদের অ্যান্সার। সো আমরা এখানে নিট বিক্রয় নির্ণয় করতে পারলাম কিভাবে, যে বিক্রয় থেকে আন্ত ফেরত বা বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, মুনাফাবিহীন বিক্রয়। যদি আরো অন্য কোনো বিষয় থাকতো তাহলে সেখানে আমরা কিন্তু অবশ্যই এখান থেকে আমরা মাইনাস করে দিয়ে আমরা নিট বিক্রয়টা নির্ণয় করতে পারতাম সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে দেখো নিট বিক্রয়ের পরে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়। সো 2 নম্বরে চেয়েছে ক্রয়কৃত পণ্যের ব্যয়। খ চলে যাব। দেখো ক্রয়কৃত পণ্যের ব্যয় নির্ণয়। শখ আমি ওটাই রেখে দিয়েছি। দেখো যে ক্রয়কৃত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে ক্রয়কৃত পণ্যের ব্যয় যদি নির্ণয় করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে নিট ক্রয় নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা অঙ্কে দেখতে পাচ্ছি মাল ক্রয় কত আছে। আমাদের অঙ্কে মাল ক্রয় আছে কত, ৬২,৫০০ টাকা। ওকে ৬২,৫০০। তাহলে এই ক্রয় থেকে নিট ক্রয় যাব, তাহলে ক্রয় সংক্রান্ত যে ফেরত গুলো আছে এখান থেকে কি করে দিব, মাইনাস করে দিব। তাহলে এখান থেকে বাদ কি আছে, দেখো আমাদের বহি ফেরত আছে। বহি ফেরত কত টাকা আছে, বহি ফেরত আমাদের বহি ফেরত আছে ২৫০০ টাকা। ওকে ইনার কলামে লিখলাম ২৫০০। আর বাদ আমাদের আরেকটা কি জিনিস আছে, দেখো তো ক্রয় বার্তা। ক্রয় বার্তা আমাদের কত এখানে, ১৮০০ টাকা। ১৮০০ দুটো যোগ করো তাহলে কত হবে, ০০,৮৫,১৩,৩ হাতে রইল ১, ২ আর ১ ৩ আর ১ ৪, ৪,৩০০ টাকা। সো এইটা যদি আমি এখান থেকে মাইনাস করে দেই তাহলে ৬২,৫০০ থেকে যদি ৪,৩০০ টাকা যদি আমি এখান থেকে মাইনাস করে দেই তাহলে কি হবে, দেখো ৩ আছে কয় ৫, ২ এ ৫, হাতে থাকে না, ৪ আছে কয় ১২, ৮ এ, তাহলে কত হবে ৫৮,২০০ টাকা। ঠিক আছে, এটা কি এই ৫৮,২০০ টাকা হচ্ছে কিন্তু আমাদের নিট ক্রয়। আর আমরা জানি যে এই নিট ক্রয়ের সাথে যদি আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করে থাকি তাহলে যোগ করো, যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ। এখানে দেখো তো কি কি আছে,
একটা আছে আন্তঃপরিবহন। ওকে, আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন আমাদের কত আছে দেখো তো, 3000 টাকা। আর আরেকটা কি আছে আমাদের, শুল্ক রয়েছে। শুল্ক আছে কত আমাদের, 1600 টাকা, 1600। তাহলে এই দুটো যোগ করো, তাহলে 3 আগে 4600, 4600 এই দুটো যদি যোগ করে দেই তাহলে কি হবে দেখো, 6 আর 2 800, আর এখানে কত আছে, 6 আর 2 800, 8 আর 12 2, হাতে রইলো 1, 5 আর 1 6, সো 62800 টাকা। এইটা হচ্ছে আমার ক্রয়কৃত পণ্যের ব্যয়। সো ক্রয়কৃত পণ্যের ব্যয় কত আমাদের, 62800 টাকা। ঠিক আছে, এখানে একটা জিনিস আমরা একটু একটু ছাড়া পড়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, ওই যে মুনাফাবিহীন ক্রয়টা অবশ্যই মাইনাস করে দেখাতে হবে। সো মুনাফাবিহীন ক্রয়টা যদি আমি এখানে একটু ছাড়া পড়ে গেছে, দেখো মুনাফাবিহীন ক্রয়টা এখানে মাইনাস করে দিতে হবে, বাদ মুনাফাহীন ক্রয়। সো মুনাফাবিহীন ক্রয় আমাদের কত আছে, 7750। এই তিনটা এখন যোগ করে দেখাও এখানে, তাহলে কত হবে এখানে 50, তারপরে কত আছে 8 5 13, 13 সাথে 20 শূন্য, হাতে রইলো 2, 7 আর 2 9, 9 আর 1 10, 10 2 12050 টাকা। সো এইটা অ্যাকচুয়ালি কত আমাদের, 12050। তাহলে এই 62500 থেকে 12050 যদি মাইনাস করি তাহলে এখানে হবে 50050 টাকা। ঠিক আছে, এই 50050 এর সাথে আমরা 4600 যোগ করব, তাহলে কত হবে এখানে আমাদের 54650 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয়কৃত পণ্যের ব্যয়। আমাদের এখানে দেখো, খেয়াল করে দেখো যে ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বার্তা আর মুনাফাবিহীন ক্রয়, মানে এটা আমার বিক্রয় থেকেও বাদ যায়, আবার কি ক্রয় থেকেও বাদ যায়। এটা আমার ছাড়া পড়ে গিয়েছিল ওখানে, দেখ আমি হচ্ছে খেয়াল করিনি। তাহলে এটা মাইনাস করে দিলে, আমরা এখানে যদি মাইনাস করে দেই তাহলে 62500 থেকে যদি 12050 মাইনাস করে দেই তাহলে অ্যাকচুয়ালি এখানে থাকে কত দেখো, যে 50 5 আছে কয় শূন্য, 5 শূন্য, হাতে রইলো 1, 1 আছে কয় 5, এখানে 4 450, আর এখানে তাহলে আরো একটু বাড়বে, তাহলে আরো 500 এখানে বাড়বে। তাহলে কত হবে দেখো, 0 5 6 4 10 এর শূন্য, হাতে রইলো 1, 4 আর 1 5 আর 5, 55050 টাকা। সো এইটা আমাদের ক্রয়কৃত পণ্যের ব্যয় হচ্ছে 55050 টাকা। এরপরে দেখো কি বলেছে, যে বিক্রিত পণ্যের ব্যয় কত আমাদের নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করে ফেলি। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করব তখন আমরা জানি যে প্রারম্ভিক মজুদ, আমাদের অঙ্কে দেওয়া আছে প্রারম্ভিক মজুদ কত টাকা, 20000 টাকা। ওকে, 20000 টাকা। এই 20000 টাকার সাথে আমাদের ক্রয়কৃত পণ্যের ব্যয়টা যোগ করতে হয়। ক্রয়কৃত পণ্যের ব্যয়, ক্রয়কৃত পণ্যের ব্যয় আমাদের কত, 55050 টাকা। সো এই দুটো যোগ করো, তাহলে কত হবে দেখো, 5 0 0 5 5 2 7, তাহলে কত হলো 75050 টাকা। এটা হচ্ছে বিক্রয়যোগ্য। এখান থেকে আমি মাইনাস করব কি, সমাপনী মজুদ। আমাদের কোনো অগ্নিবিনষ্ট পণ্য আছে, নেই। সো সমাপনী মজুদ আমাদের এখানে কত, সমাপনী মজুদ আছে আমাদের এখানে অঙ্কে কত আছে, 15500 টাকা। 15500 টাকা যদি আমরা এখান থেকে মাইনাস করে দেই তাহলে কত পাবো দেখো, 0 5 5 আছে কয় 10, 5 এ 10, হাতে রইলো 1, 5 এ 6 আছে কয় 15, 9 15, হাতে রইলো 1, 2 আছে কয় 7 5, 59550 টাকা। সো আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয়, দেখো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কত হবে, 59550 টাকা। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথম থেকে আসি, দেখো নিট বিক্রয় আমরা সরাসরি নির্ণয় করে ফেললাম। ক্রয়কৃত পণ্যের ব্যয়ের সময় মাল আমাদের প্রথমে নিট ক্রয়টা বের করতে হবে। এখানে দেখো নিট ক্রয় আমরা কিন্তু বের করেছি কত, 50450 টাকা। কিভাবে, মাল ক্রয় থেকে বই ফেরত, ক্রয় বার্তা, মুনাফাবিহীন ক্রয়টা মাইনাস করে দিলাম, করলে নিট ক্রয় পেলাম। নিট ক্রয়ের সাথে আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ, আন্তঃপরিবহন এবং শুল্কটা আমরা যোগ করে দিলাম, তাহলে আমরা ক্রয়কৃত পণ্যের ব্যয় পেলাম 55050 টাকা।
এখন বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করব তখন প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়কৃত পণ্যের ব্যয়টা যোগ করতে হবে। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য 20,000 যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয়, এখানে আমরা নির্ণয় করেছি কত 55,050 টাকা। এই দুটো যোগ করো তাহলে হবে কত 75,050 টাকা। সেখান থেকে সমাপনী মজুদ পণ্য আমাদের অঙ্কে দেওয়া আছে 15,500, সেটা মাইনাস করে দিলাম, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হলো কত 59,550 টাকা। ওকে, এখন দেখো আমরা একটু খেয়াল করি এখানে যে লাস্টে বলেছে কি মোট মুনাফা নির্ণয় করো, মোট মুনাফা। তাহলে মোট মুনাফা এটা নির্ণয় করতে গেলে আমরা কিভাবে করব খেয়াল করে দেখো, বিবরণ টাকা। তাহলে আমরা নিট বিক্রয় কিন্তু নির্ণয় করেছিলাম। সো নিট বিক্রয় আমরা কত নির্ণয় করেছিলাম, আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো যে 93,000 টাকা আমাদের নিট বিক্রয় ছিল, 93,000। এখান থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করে দেই, বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কত পেয়েছি এখানে এই 59,550 টাকা, 59,550 টাকা। এটা যদি আমরা এখান থেকে মাইনাস করে দেই তাহলে যেটা পাবো সেটি হচ্ছে আমাদের মোট লাভ। তাহলে মোট লাভ কত হবে দেখো, 5 5 এ 0 হাতে রইলো 1, 6 আছে 4 এ 10 হাতে রইলো 1, 9 এ 10 আছে, কয় 13, 3 এ 13 হাতে রইলো 1, 6 আছে কয় 9, 33,450 টাকা। সো আমাদের মোট লাভ হচ্ছে 33,450। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আজকে আমি যে অঙ্কটা করেছি এটা একটা আংশিক অঙ্ক। আংশিক বলতে কি একটা অংশ যে কিভাবে আমরা নিট বিক্রয়, কিভাবে ক্রয়কৃত পণ্যের ব্যয়, আর কিভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় এবং কিভাবে আমরা মোট মুনাফাটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম যে বিক্রয়ের সময় আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা এবং মুনাফাবিহীন বিক্রয়টা মাইনাস করলে নিট বিক্রয় পেয়ে গেলাম। একইভাবে যখন ক্রয়কৃত পণ্যের ব্যয় দেখবো তখন দেখলাম যে আগে আমাদের নিট ক্রয় নির্ণয় করতে হবে। আর নিট ক্রয়ের মানেই আমার ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা এবং মুনাফাবিহীন বিক্রয় যেটা সেটা আমার কি করতে হবে মাইনাস করতে হবে। মাইনাস করলে নিট ক্রয় পাবো। নিট ক্রয় থেকে সাথে আবার যে আমার অন্যান্য প্রত্যক্ষ খরচ যেগুলো আছে সেগুলো যোগ করবো, আন্তঃপরিবহন এবং শুল্ক যোগ করলে আমার ক্রয়কৃত পণ্যের ব্যয় দাঁড়াবে 55,050 টাকা। এরপরে যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব তখন বিষয়টা এরকম যে দেখো প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করলে আমার বিক্রয়যোগ্য পণ্য হয় 75,050। সেখান থেকে আমরা কি করব, আমরা সমাপনী মজুদ পণ্যটা মাইনাস করে দিব, 15,500 মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবে কত 59,550 টাকা। এখন যেহেতু আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেছি আর শুরুতে আমরা বিক্রয় পেয়ে গেছিলাম, তাহলে দেখো মোট মুনাফার ক্ষেত্রে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করে দেব। সো নিট বিক্রয় 93,000 মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় 59,550, তাহলে মাইনাস করে দিলে মোট লাভ হবে কত আমার 33,450। এটা হচ্ছে আমার আজকে বিষয় ছিল। তোমরা যদি এতক্ষণ ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের নেক্সট একটা বাড়ির কাজ রয়েছে, সেই বাড়ির কাজটা তোমরা একটু দেখো। আমাদের নেক্সট বাড়ির কাজ আমি একটু দেখি বলে দিই। দেখো এখানে মাল একই অঙ্ক, শুধু প্রারম্ভিক মজুদ পণ্য মাল ক্রয় ভ্যাট সহ আছে, মাল বিক্রয় ভ্যাট সহ আছে, পণ্য কি আছে বহি ফেরত আছে, আন্তঃফেরত, বিক্রয় বাটা সবকিছু ঠিক আছে, শুধু এখানে যেটা আলাদা সেটা হচ্ছে ভ্যাটটা এসেছে। সো তোমরা একটু বাসায় বই পুস্তক ঘেটে অবশ্যই অঙ্কটা করে আনবার চেষ্টা করবা। আগামী ক্লাসে হয়তো আবার হাজির হতেও পারি, না হতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ।